নমস্কার, শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি সৌরদীপ অধিকারী আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের বিবর্তন পুঁথি থেকে মুদ্রণ। আজকের আমাদের সম্মানিত অতিথি বক্তা ডক্টর ঋতব্রত বসু মল্লিক মহাশয়, নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছেন, যা তার একাডেমিক কৃতিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কলকাতার শরৎ সমিতি থেকে শরৎচন্দ্র মেধা পদক লাভ করেছেন। তার পিএইচডির গবেষণার বিষয় ছিল বৈষ্ণব পদাবলী সাহিত্যে সংস্কৃত সাহিত্যের প্রভাব, মধ্যযুগীয় বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য, ভাষাতত্ত্ব, রবীন্দ্র সাহিত্য ও নন্দন তত্ত্ব। এইসব ক্ষেত্রে তার গভীর জ্ঞান ও গবেষণাধর্মী মনন বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কর্মজীবন শুরু করেন নবব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে। পরবর্তীকালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চর্চা কেন্দ্র ও দূরশিক্ষা অধিকরণে অতিথি অধ্যাপক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বহু গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকা ও গ্রন্থে বিভিন্ন সময়ে নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে, যা বাংলা ও সংস্কৃত সাহিত্যের গবেষণা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সকলের দৃঢ় বিশ্বাস, তার আজকের আলোচনা থেকে সমৃদ্ধ হব আমরা সবাই। এখন আমি সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মাননীয় বক্তা ডক্টর ঋতব্রত বসু মল্লিক মহাশয়কে, এবং একই সঙ্গে ওনাকে আন্তরিক অনুরোধ আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। শুরু করলাম আমি। হ্যাঁ, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যান্ত্রিক গোলযোগের কারণে। যাই হোক, বাংলা সাহিত্যের বিবর্তন পুঁথি থেকে মুদ্রণ। স্লাইড চেঞ্জ। পুঁথি ও আধুনিক মুদ্রণ সম্পর্কে সাধারণ কথা। খেয়াল করুন, এখানে একটা জিনিস আমি এখানে বলেছি যে পুঁথি সম্পর্কে আমরা সাধারণভাবে বলি যে পাণ্ডুলিপি। এবার পাণ্ডুলিপি কথাটাকে ইংরেজিতে যেটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট, সেই ম্যানুস্ক্রিপ্টের সঙ্গে পাণ্ডুলিপির যে পারিভাষিক সম্পর্ক, সেটা কিন্তু একেবারে যে খুব আক্ষরিকভাবে হয়ে আছে এমনটা নয়। কেন নয়, একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে ম্যানুস্ক্রিপ্ট বলতে যে জিনিসটা বোঝায় আর পাণ্ডুলিপি বলতে যে জিনিসটা বোঝায়, সেটা কিন্তু ভাবগত দিক এবং আক্ষরিক দিক দুটো থেকেই আলাদা। কারণ এখানে একটা জিনিস আমি লিখেছি, দেখুন, সাধারণভাবে পাণ্ডুলিপি বোঝালে এর সঙ্গে বই কথাটির একটি যোগ আছে। বই বলতে গ্রন্থ শব্দটি মনে আসে, পাণ্ডুলিপির কথাটা আমি একটু পরে বলছি। এবার গ্রন্থ শব্দটা এলো কোথা থেকে? গ্রন্থি বা গ্রন্থ না, অর্থাৎ গ্রন্থি বাঁধা, একের পরে এক গিট বাঁধা। যখন আমরা লিখি তখন লেখার মধ্যে ভাবনাগুলোকে পরপর সাজিয়ে তো লেখা হয়, তাহলে বইয়ের সঙ্গে গ্রন্থির একটা যোগ আছে। আর পাণ্ডুলিপি বলতে যেটা বোঝায় বা পুঁথি বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে তালপাতা বা ভূর্জপত্রে লিখিত গ্রন্থিবদ্ধ, যেগুলোকে সুতো দিয়ে বেঁধে উপরে নিচে কাঠের পাটা দিয়ে শক্ত করে বেঁধে রাখা হতো। তারপরেই একটা কথা আমি লিখেছি, খেয়াল করুন, এখনকার বইয়ের পাতাগুলো সেলাই করে বাঁধা থাকে, পেপার ব্যাগ বা হার্ড কভার দিয়ে বাঁধাই করা থাকে। এই পদ্ধতি কিন্তু পুঁথিরই উন্নত পদ্ধতি। পুঁথির ক্ষেত্রে উপরে নিচে কাঠের পাটা দেওয়া হতো এবং পুঁথিগুলোকে সেলাই করে বেঁধে রাখা হতো, কিন্তু পুঁথির পৃষ্ঠাগুলো খোলা অবস্থায় থাকে এবং মাঝে বা দুই প্রান্তে বন্ধন রজ্জু দিয়ে বাঁধা থাকে। আধুনিক মুদ্রণে আমার ফর্মা কথাটা পাই, এক ফর্মায় 16 পৃষ্ঠা ধরে গণনা করা হয়, যেখানে থাকে ভাঁজ করা পাতা। বই খুললেই আমরা দেখতে পাই যে ভাঁজের সঙ্গে মাঝখানে সুতো দিয়ে সেলাই করা রয়েছে। এই যে পাতাগুলো, এগুলো হচ্ছে ফোলিও, ল্যাটিন শব্দ ফোলিওস থেকে এসেছে। ফোলিওস অর্থ হচ্ছে গাছের পাতা
বা গাছের ছাল, যাই বলি না কেন। স্লাইড চেঞ্জ। তার মানে গাছের ছালের সঙ্গে এর একটা যোগ রয়েছে। দেখুন, পুঁথি হলো সাধারণত হস্তলিখিত পাণ্ডুলিপি। পুঁথি শব্দের ব্যুৎপত্তি, অর্থাৎ পুঁথি শব্দটা এলো কোথা থেকে, চারটে জায়গা আমি তুলেছি। এছাড়া পণ্ডিতদের আরো অনেক মতামত আছে, কিন্তু যে চারটে সর্বজন গ্রাহ্য হিসেবে গৃহীত হয়েছে এখনো পর্যন্ত, সেই চারটে বলছে ইরানি শব্দ পুস্ত থেকে সংস্কৃত পুস্তক, এর সঙ্গে ইকা যুক্ত হয় পুস্তিকা। এই যে ইকা কথাটা এখানে যুক্ত হলো, এই ইকা কথাটার মূল হচ্ছে সংস্কৃত স্নিক প্রত্যয়। স্নিক প্রত্যয় তদ্ধিতান্ত অপত্য অর্থে যে চারটে প্রত্যয় আমরা ব্যবহার করি, তার মধ্যে একটা হচ্ছে স্নিক প্রত্যয়। সেই স্নিক প্রত্যয় স্নটা চলে যায়, ইক থাকে, এবং সেই ইকের সঙ্গে স্ত্রিয়াম টাপ প্রত্যয় যুক্ত করে আকা কথাটার উৎপত্তি হয়েছে। এই জন্য পুস্তকের সঙ্গে ইকা যোগ করে পুস্তিকা। দ্বিতীয়ত বলছে পুস্তিকা শব্দস্থিত স্ত পরে থতে রূপান্তরিত হয়ে পুঁথি হয়েছে। এখানটা একটু খেয়াল করার বিষয়, এই যে ত থেকে থ হলো, ত হচ্ছে ত বর্গের প্রথম বর্ণ, ত থ দ ধ, তাহলে ত প্রথম বর্ণ, থ দ্বিতীয় বর্ণ, ত হচ্ছে অঘোষ ধ্বনি, থ হচ্ছে ঘোষ ধ্বনি। তার মানে ত থেকে যখন থয় পরিণত হচ্ছে তখন এখানে ঘোষীভবন ঘটছে। এটা পুরো ব্যাকরণ সম্মতভাবে এসেছে। তিন, স্বরসঙ্গতির নিয়ম অনুসারে পোথা শব্দের আ বা পথি শব্দের ই, দুটো কথা দেখুন বলেছি আমি, একটা পোথা একটা পথি। চর্যাপদের মধ্যে আমরা পাচ্ছি যে আগম পথি ইষ্টমালা। এই যে পথি, পথি হচ্ছে বড় পুঁথি, আর পোথা বলতে ছোট পুঁথি। বড় পুঁথি ছোট পুঁথির ব্যাপারটা একটু পরে আমি আসছি। পূর্ববর্তী পোয়ের ওকারকে উকারে পরিণত করায় পোথা বা পথি পুঁথিতে রূপান্তরিত হয়েছে। আর শেষটা বলছে শতনাসিক্কি ভবনের নিয়মে পুস্তিকা থেকে পুথিয়া থেকে পুঁথি হয়েছে। যেমন হাসি থেকে হাসি, হাসপাতাল থেকে হাসপাতাল। উচ্চারণের কারণে আমরা আমাদের জিভ স্বভাবতই একটা চন্দ্রবিন্দু বা ওই অনুনাসিক ধ্বনি যুক্ত করে নেয়, যার ফলেতে আমাদের স্বরটা একটু সানুনাসিক হয়ে পড়ে। চেঞ্জ। পরের স্লাইডটায় খেয়াল করে দেখুন, এর আগে হ্যাঁ, পুঁথির উপকরণ। পুঁথি তো রয়েছে, কিন্তু পুঁথিটা লেখা হবে কোথায়? কালি কলম মন লেখে তিনজন, তাহলে পুঁথি লেখবার জন্য একটা আধার দরকার, যার ওপরে লেখা হবে। খেয়াল করুন, কতকগুলো উল্লেখ আমি করেছি: ধাতু ফলক, মৃৎ ফলক, পাথর বা শিলা, তামা, রূপ, পিতল, কাষ্ঠ ফলক, গাছের ছাল, পশু চর্ম, কাপড়, কাগজ, এই সমস্ত কিছু। গাছের পাতার ব্যবহার ছিল সর্বাধিক। তালপত্র, ভূর্জপত্র, তেরেটপত্র, তুলট কাগজ। তালপত্র বোঝা গেল। ভূর্জপত্র হচ্ছে লম্বা এক ধরনের ফলিও পাওয়া যেত পাতা। তেরেটপত্র তাল পাতারই একটু উন্নত রূপ, বড় ধরনের তাল পাতা। আর তুলট কাগজ তৈরি করা হতো। এবার লেখাটা হবে কি করে? আর একটা কথা এখানে প্রসঙ্গত একটু বলে দিই, এই যে ধাতু ফলক, মৃৎ ফলক, পাথর, শিলা, তামা, এত কিছু বললুম, এগুলো খেয়াল করে দেখবেন এখানে কোথাও আমি কিন্তু স্বর্ণ ফলকের কথা লিখিনি। রূপর পাতের ওপরে খোদাই করে পুঁথি লেখা হতো, কিন্তু সোনার ফলকের ওপরে লেখা হতো না। কেন লেখা হতো না? না, সোনা হচ্ছে খুব নরম ধাতু, সোনার উপরে খোদাই করতে গেলে সোনা ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকতো, এই কারণের জন্য সোনার উপরে খোদাই করা হতো না। আর একটা বিষয়, পাথর, শিলা, এগুলোকে আমরা পুঁথি বলি না, এগুলোকে বলি লেখো, শিলা লেখো বা শিলালিপি। কারণ পুঁথি, একটু আগেই যে কথাটা আমি বলেছিলাম, যে পুঁথিকে পত্রগুচ্ছকে পরপর বেঁধে রাখা হতো শক্ত করে দড়ি দিয়ে। এই যে বেঁধে রাখার জায়গাটা, এবার আপনি তো পাথরের পাতকে বেঁধে রাখতে পারবেন না, বা রূপো, তামা, পেতলের পাতকে পরপর বেঁধে রাখতে পারবেন না। ওই জন্য কোনো নির্দেশনামা খোদাই করার জন্য তাম্র ফলক, রৌপ্য ফলক, পিত্তল ফলক, এগুলো ব্যবহার হতো। কিন্তু এই তালপত্র, ভূর্জপত্র, তেরেটপত্র, তুলট কাগজ, এইটা হচ্ছে আধার। এবার লেখা হবে কি করে? পাতা তো খসখসে, যে কোনো পাতায় লেখবার আগে, বিশেষ করে তুলট কাগজের একটা বিষয়টা আমি একটুখানি বলি, সেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। পাটের আঁশ, তন্তু, তিসির তন্তু, এইগুলোকে জড়ো করে মণ্ড তৈরি করতেন লেখকেরা। মণ্ড তৈরি করে তারপর সেগুলোকে প্রেস করে একটু সমানভাবে গাছের ডাল থেকে ঝুলিয়ে দেওয়া হতো, জলগুলো ঝরে যেত। জলগুলো ঝরে যাবার পর ওই কাগজগুলোকে রেখে মণ্ডটাকে প্রেস করা হতো, প্রেস করে সমান করে নেওয়া হলো, সমান করে কাটা হতো। এবার খসখসে রয়েছে, তো তার উপরে লিখবেন কি করে? লেখার জন্য তারা করতেন কি, শঙ্খ এবং ঝিনুক দিয়ে সেগুলোকে ঘষতেন, ঘষে ঘষে মসৃণ করতেন, যাতে তার উপরে লেখা যায়। এবার লেখার মাধ্যম কি হবে? কলম বা লেখনী।
বাঁশের গঞ্চি, সর, খাগ, হাঁস, শকুন, ময়ূরের পালক, নরুন, ধাতব লেখনী বা লোহার কলম। এই যে তিনটে জায়গা, নরুন, ধাতব লেখনী বা লোহার কলম, এগুলো মূলত ব্যবহার করা হতো আপনার ফলক লেখার উপরে। 3 নম্বরে দেখুন কালি, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাটা, প্রাকৃতিক উপাদান দিয়ে কালি তৈরি হতো। হ্যালো স্যার, আপনার আওয়াজ আসছে না। হ্যালো স্যার, আপনার আওয়াজটা আসছে না। না, আপনার আওয়াজ আসছে না স্যার। স্যার, আপনি আরেকবার কেটে জয়েন করুন প্লিজ। ওকে, প্লিজ সবাই একটুখানি ওয়েট করুন, উনি এখনই জয়েন করছে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছে শোনা। ঠিক আছে, কিন্তু অন হচ্ছে না যে, স্ক্রিন সাদা হয়ে রয়েছে। একটু পিপিটি অন করবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, শোনা যাচ্ছে তো ভয়েস? ঠিক আছে ঠিক আছে ঠিক ইয়েস আছে, স্যার। ওকে ওকে ওকে, পিপিটি স্যার। আচ্ছা, শুধু বলে দিই, শুধু যে কালো কালিতেই লেখা হতো এমনটা কিন্তু নয়। কালো কালিতে লেখার জন্য দেখুন শেষে একটা কথা আমি ব্যবহার করেছি, দগ্ধ আতপ চালের গুঁড়ো। এই চাল পুড়িয়ে কালো কালি তৈরি করা হতো। অর্জুন গাছের ছাল, গাবের ফল, মাদার কাঠের কয়লা, জবার কুঁড়ি, লাল কালির জন্য জবার কুঁড়ি, ডালিমের রস। পরের স্লাইডে যান। কালি তৈরির সূত্র, পণ্ডিতরা শুধু তৈরি নন, কিভাবে করতে হবে বলে গেছেন। আমি জাস্ট দুটো জায়গা এখানে উল্লেখ করেছি, এরকম বহু ছড়া পাওয়া যায়। লোধ লোহা, লোহার গুড়ি, অর্কাঙ্গার জবার কুঁড়ি, গাবের ফল হরিতকি, ভৃঙ্গার্জুন আমলকি, বাবলা ছাল, জাঁটির রস, ডালিম সেচে করিবে কষ, ভেলায় করা এক আলি, চারি যুগনা উঠিবে কালি। লোধ লোহা, লোহার গুঁড়ি, লৌহ চূর্ণ দিয়ে কালি তৈরি করতে বলছেন। কেন লৌহ চূর্ণ কাজে লাগবে না? লৌহ চূর্ণ দিয়ে যখন কালি তৈরি করা হবে, তখন তুলট কাগজের ওপরে যখন ওই কালি দিয়ে লেখা হবে, কাগজের ফাঁকে ফাঁকে লোহার গুঁড়োগুলো বসে যাবে। লোহার গুঁড়োগুলো বসে গেলে কি হবে, পুঁথির পাতাগুলো তো পর পর চেপে দিয়ে কাঠের বন্ধন দিয়ে বেঁধে দেওয়া হবে। ফলে ওই যে গুঁড়োগুলো ভেতরে আটকে গেল, ওখান থেকে অক্ষরের কালি আর কোনোদিন মুছবে না। মানে কতটা বৈজ্ঞানিক পদ্ধতি তারা অ্যাপ্লাই করছেন দেখুন। চারি যুগ না উঠিবে কালি, দীর্ঘদিন পর্যন্ত কালি উঠবে না। আর পরের শ্লোকটা, তিল, ত্রিফলা, শিমুল ছালা, অর্থাৎ তিল গুঁড়ো, ত্রিফলা, আমলকি, হর্তুকি, বয়রা, এই তিনটে, ত্রিফলা, শিমুল ছালা, শিমুলের ছাল, ছাগ দুগ্ধে দিয়া তেলা, ছাগলের দুধ দিয়ে সেগুলোকে জাল দিতে হবে। লোহ দিয়া লাছাই মশি, মশি বলে অকাট বসি, লোহা দিয়ে লাছাইকে মশি, মশি মানে কালি, তাহলে মশিকে তৈরি করতে হবে লোহার গুঁড়ো দিয়ে। মশি বলে অকাটো বসি, তার মানে অকাটো মানে যাকে আর কাটা যাবে না, সেই কালিটা চিরস্থায়ী হবে। পরের স্লাইড। পুঁথির সাধারণ বৈশিষ্ট্য, 4টে জায়গা আমি লিখেছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, একটু আপনারা দেখে নিন, জাস্ট আমি বিষয়টা বলে দিচ্ছি। তালপাতার পুঁথি ছোট, তেরেক পাতার পুঁথি তুলনায় বড়। তুলট কাগজের পুঁথি নানা ধরনের হয়ে থাকে। যার ফলে পুঁথি যদি আপনারা দেখে থাকেন, দেখার সৌভাগ্য হয়ে থাকে, আমার দেখার সৌভাগ্য হয়েছে, ঘাঁটারও সৌভাগ্য হয়েছে, ফলে মোটামুটি এই ভাগগুলো খুব অদ্ভুত, বিভিন্ন ধরনের হতে পারে। লিখন পদ্ধতি, অক্ষর একেবারে সমান। যখন আমি পুঁথির উদাহরণ দেখাবো তখন দেখতে পাবেন, দৈর্ঘ্যের সমান্তরালে পংক্তি সাজানো হতো, চারপাশে সমান জায়গা ছাড়া হতো।
কোনো লিপিকর আলাদা আলাদা জায়গায় যেতেন না। 3 নম্বর পয়েন্ট দেখুন, বলেছি বাংলা পুঁথিতে বাংলা লিপি লেখকেরা ব্যবহার করতেন, তবে আরো 7টা ভিন্ন লিপিতে লেখা বাংলা পুঁথি পাওয়া গেছে। এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। দেবনাগরী ভাষায় লেখা পুঁথি কিন্তু অনেক পরে আমরা পেয়েছি। তার আগে প্রথমে যা কিছু পুঁথি আমরা পেয়েছি মোটামুটি খ্রিস্টীয় 15 শতক থেকে শুরু করে খ্রিস্টীয় 18 শতক পর্যন্ত, সেখানে কিন্তু পুঁথি লেখাটা বিশেষ করে সংস্কৃত ভাষায় লেখার লিপিটা কিন্তু ছিল বঙ্গাক্ষর। 7টা কি কি? আরবি, ওড়িয়া, কায়থি, নাগরী, নেওয়ারি, রোমান ও সিলেটি বাংলা। দোমান্তনীয় ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, যাকে আমরা মাইলস্টোন হিসেবে ধরি বাংলা সাহিত্যে, আধুনিক যুগের গোড়াপত্তনে বিশেষ করে গদ্য সাহিত্যের উৎপত্তিতে, সেটি কিন্তু রোমান লিপিতে লেখা। পরবর্তীকালে যেখান থেকে আইপি এর উদ্ভব হয়েছে, ইন্টারন্যাশনাল ফনেটিক্যাল অ্যালফাবেটস, এবং এই ইন্টারন্যাশনাল ফনেটিক্যাল অ্যালফাবেটসে বিশ্বের যে কোনো ভাষাকে যদি অনুবাদ করে দেওয়া হয়, আর যিনি এই আইপিএ জানেন তিনি সেই ভাষাটি না জেনেও ওই অনুবাদের মাধ্যমে বিশ্বের যে কোনো ভাষা পড়তে পারেন। 1816 খ্রিস্টাব্দে প্রকাশিত গঙ্গাকিশোর ভট্টাচার্যের অন্নদামঙ্গল এই রীতিতে মুদ্রিত। গঙ্গাকিশোর ভট্টাচার্য আপনারা সবাই জানেন বাঙ্গাল গেজেটি পত্রিকার সম্পাদক ছিলেন, যিনি প্রথম এই সংবাদপত্র চালু করেন। তিনি এই অন্নদামঙ্গল ছেপে হাতে করে করে বিলি করতেন, যার জন্য রামমোহন রায়ের সঙ্গে তার খুব সখ্যতা ছিল এবং রামমোহন তাকে খুব পছন্দ করতেন। রামমোহনের প্রথম দিককার যে বইগুলো সেগুলো কিন্তু গঙ্গাকিশোরই তার বাঙ্গাল গেজেটের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করেছিলেন, বা খবরগুলো তিনি সাংবাদিক হিসেবে বাঙ্গাল গেজেটিতে ছাপতেন। 4 নম্বরে দেখুন, পুঁথির অক্ষরে নানা বৈচিত্র্য ছিল, কারণ এক এক সময় পুঁথির যারা লিখছেন তারা তো বিভিন্ন ভাবে লিখবেন, তাদের তো লেখার ছাঁদ একরকম হবে না। ফলে পরবর্তীকালে যখন মুদ্রণের যুগে আমরা গেলাম, তখন আধুনিক অক্ষরের যে পরিশীলিত রূপ, মান্য রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা তৈরি হলো। বিরাম চিহ্ন রূপে 1 দাঁড়ি, 2 দাঁড়ি, অর্ধচন্দ্র, বৃত্ত, 2 বৃত্ত, গোল পুষ্প চিহ্ন ব্যবহৃত হতো। নেক্সট স্লাইড। খেয়াল করুন, এখানে পুঁথির একটা পৃষ্ঠা আমি তুলেছি, লেখাই রয়েছে কৃত্তিবাসী রামায়ণ উত্তরাকাণ্ড সিধকান বিরসা বিশ্ববিদ্যালয় সংরক্ষিত তুলট কাগজে লিখিত। এটা হচ্ছে ডিজিটাইজড কপি। খেয়াল করে শুধু আমি এটুকু খেয়াল করতে বলছি, কি আছে সেটা পরের কথা, শুধু একটু খেয়াল করে দেখুন চারপাশের মার্জিনটা খেয়াল করুন, পুঁথির অক্ষরগুলো, লেখার অক্ষরগুলো খেয়াল করুন সমান, কোনোটা ছোট বড় নেই, কিন্তু পাতাটা খসখসে, তুলট কাগজ। আমরা সাদা পাতায় লিখতে গেলে কিন্তু লাইন বেঁকে যায়, কিন্তু তখন এই পুঁথির লেখকদের বা লিপিকরদের এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং এত মন দিয়ে এরা অনুলিখন করতেন বা পুঁথি লিখতেন যে কোনো অক্ষরের একটু এদিক ওদিক হওয়ার জো ছিল না। খেয়াল করে যে দেখুন, যদি আমি গুনি 1 2 3 4 5 6 7 8 9, 8 থেকে 10টা করে পংক্তি একটা ফোলিওর মধ্যে লেখা থাকতো। যদি তালপাতার পুঁথি হলো 4 থেকে 5টা, আর যদি তুলটের পুঁথি হতো, তুলট কাগজে পুঁথি হতো, তাহলে এই 8 থেকে 10টা, এটা ছিল স্ট্যান্ডার্ড মাপ একটা ফোলিওতে বা পেজে কতগুলো জিনিস ধরবে। জাস্ট 2-1টা লাইন একটুখানি আমি পড়ার চেষ্টা করি। এখানে অর্জুনের কথাটা পাওয়া যাচ্ছে, 6 যোজন দীঘে তনু, সেকেন্ড প্যারার দ্বিতীয় লাইন, 6 যোজন দীঘে তনু অতি ভয়ঙ্কর, অতি ভয় জানা গেত লাগে চমৎকার, দেখিয়া রাবণ রাজা হইল ফাঁপর, দুর্জয় শরীর মাথা ঠেকেছে আকাশ, দেখিয়া রাবণ রাজার লাগিল তরাস, অর্জুনের রুশিল প্রশস্ত মহাবল, অর্জুনের মাথায় মারে লোহার মৌসল, মুসল মারিল যেন ঝনঝনা চিকুর, অর্জুনের অঙ্গেতে মুসল হইল চুর। এই স্ক্যান কিন্তু ওরা করে দেননি, স্ক্যান কিন্তু পুঁথি পাঠককে করে নিতে হবে। শুধু তাই না, এই যে 1 দাঁড়ি এবং 2 দাঁড়ি, এটাই হচ্ছে পুঁথি পাঠের জায়গা। নেক্সট স্লাইড। এবার খেয়াল করুন, পুঁথি যারা লিখতেন তাদের একটা নির্দিষ্ট রীতি ছিল। এখানে দেখুন রয়েছে ওং নমো গোপালায় গ্রন্থারম্ভে স্বাভীষ্ট দেবতা নামগুণা। এটা কবি কর্ণপুর পরমানন্দ সেনের অলঙ্কার কৌস্তুভ পুঁথির পৃষ্ঠা, চৈতন্যডবা হালি শহরে রক্ষিত আছে বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউটে। আমার এই পুঁথি দেখার সৌভাগ্য হয়েছিল, বলা বাহুল্য এটা আমারই তোলা আলোকচিত্র, আমার সঙ্গে যিনি ছিলেন তিনি তুলেছিলেন। লিপিকর এখানে মঙ্গলাচরণে আপন ইষ্টদেবের নাম নিয়েছেন এবং এর পরবর্তী পরিচ্ছেদে খেয়াল করুন, এই যে ওং নমো গোপালায় রয়েছে তার ঠিক পরের প্যারাগ্রাফ শুরু হয়েছে প্রথম এবং দ্বিতীয় অক্ষরটি কেটে তার মাথায়
একটা কিছু সংশোধন করেছেন। এটি তুলট কাগজে লিখিত, সংস্কৃত ভাষায় বাংলা লিপিতে লেখা। ওই যে বললাম যে দেবনাগরীতে লেখা লিপিটা কিন্তু অনেক অর্বাচীন কালে পাওয়া গেছে। অতি প্রাচীন যুগে মোটামুটি ভাবে ধরুন ওই যে বললাম খ্রিস্টীয় ৫৫ থেকে খ্রিস্টীয় অষ্টাদশ শতকের শেষ ভাগ পর্যন্ত যা যা পুঁথি আমরা এখনো পর্যন্ত পেয়েছি, সমস্ত পুঁথিগুলো কিন্তু বঙ্গাক্ষরে লেখা বা বঙ্গ লিপিতে লেখা। একটা জিনিস একটু খেয়াল করতে বলছি, আমি মন্তব্য লিখেছি তলায়, র এবং উন্তুস্ত এর নিচে বিন্দু চিহ্ন বিহীন, অর্থাৎ র লেখা হতো বয়ের মতো আর উন্তুস্তু অ লেখা হতো উন্তুস্তু জয়ের মতো। ফলে পুঁথি পাঠ করতে গেলে যিনি পুঁথি পাঠক বা যিনি সম্পাদক, তাকে এই বিষয়টা খুব সতর্ক থাকতে হয়। যেমন দন্তন্য এবং ল, এবং তিনি বলিল লিখছেন না বনিন বলছেন, এটা কিন্তু আমাদের কমন সেন্স থেকে স্থির করে নিতে হতো, যার জন্য পুঁথি পাঠ খুব ধৈর্যের একটা ব্যাপার। নেক্সট স্লাইড। অলংকার কৌস্তুভ সেম জিনিস। প্রথম আলোচনার শুরুতে বলেছিলাম যে পুঁথিটার বেঁধে রাখা হয়। পুঁথির ফলিওগুলোকে রাখবেন কিভাবে পুঁথিকর? এই দেখুন, মাঝখানে সমানভাবে চতুষ্কোণ জায়গা ছাড়া হয়েছে, পৃষ্ঠার মধ্যস্থলে বন্ধন রজ্জুর জন্য সমানভাবে চতুষ্কোণ জায়গা ছেড়ে রাখা হয়েছে। এই সমানভাবে চতুষ্কোণের মধ্যে সুতো ঢুকিয়ে দেওয়া হতো, বন্ধন রজ্জু দিয়ে দুদিক থেকে উপরে কাঠের পাটা বাঁধতেন এবং দুদিক দিয়ে সেটাকে শক্ত করে বেঁধে রাখতেন। যার ফলে পুঁথি সম্পর্কে প্রচলিতই আছে, পুঁথিকে পুত্রের ন্যায় পালবে এবং শত্রুর ন্যায় বাঁধবে। পুত্রকে যেমন আমরা লালন পালন করি যাতে তার কোনো ক্ষতি না হয়, ঠিক তেমনি পুঁথিকে লালন পালন করতে হবে। আর শত্রুর ন্যায় বাঁধবে, শত্রু যেন হাত থেকে ফসকে পালিয়ে না যায়, এই জন্য শত্রুর মতো বেঁধে রাখতে হবে শক্ত করে। কেন? কীট দংশন করতে পারে। ২, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় পুঁথি নষ্ট হতে পারে। ৩, জরা জীর্ণ হতে পারে, কারণ কালের নিয়মে সবই তো নষ্ট হবে, অতএব পুঁথিও নষ্ট হবে। এই সমস্ত কিছু থেকে বেঁধে রাখার জন্য এই কৌশল। উপরের পৃষ্ঠায় তোলাপাঠ এবং সংশোধন। তোলাপাঠ আর সংশোধনটা একটু পরে বলছি। নেক্সট স্লাইড। এই দেখুন, যে বললাম কাঠের পাটা দিয়ে পুঁথি বাঁধা, এটা রঘুনাথ ভাগবতাচার্যের কৃষ্ণ প্রেমতরঙ্গিনী পুঁথি, এটাও চৈতন্য ডোবাহালি শহরে রক্ষিত রয়েছে। গ্রন্থপট্ট, যে দুটি কাঠের পাটা দিয়ে পুঁথি বাঁধা হয়, খেয়াল করুন সমানভাবে দুটো কাঠের পাটাকে দিয়ে মাঝখানে কিন্তু ফলিওগুলো রাখা আছে পরপর। এই যে ফলিওগুলো রাখা রয়েছে এবং এর ওপর লাল শালু দিয়ে জড়ানো থাকে। কেন না? কাঠ এমন একটা জিনিস যে কাঠকে যদি আপনি এমনি ফেলে রাখেন তাহলে কিন্তু তাতে উই ধরতে পারে, যদিও এর ওপর নানা ধরনের প্রাকৃত দ্রব্য মিশিয়ে মাখানো হতো যাতে নষ্ট হয়ে না যায়, তার উপর লাল শালু জড়ানো থাকতো। শালু জড়ানোর অর্থই হলো যদি কোনো কীটদংশনের ঘটনা ঘটে, যদি কোনো প্রাকৃতিক সমস্যার ঘটনা ঘটে, তাহলে ওই লাল শালুর ওপরে পড়বে। গ্রন্থপুট বলা হতো বা বন্ধন পুট বলা হতো। সেটাকে ওপরে পড়লে যারা পুঁথি সংগ্রাহক তারা ওইটাকে পরিষ্কার করে আবার এই গ্রন্থপট্টকে পরিষ্কার করে দিতেন। নেক্সট স্লাইড। দেখুন, কৃষ্ণ প্রেমতরঙ্গিনীর পুঁথিতে বিরাম চিহ্ন, পুষ্প চিহ্ন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পুষ্পিকা এবং বিরাম চিহ্ন খেয়াল করে করে দেখুন। একদম একটু আমি নিচের দিকে চলে যেতে বলছি, একদম নিচে দেখুন গোল গোল পুষ্প চিহ্ন রয়েছে, তার গোল রয়েছে, আবার চৌকো 3টে পুষ্প চিহ্ন, তার তলায় 3টে পুষ্প চিহ্ন, এক দাঁড়ি দু দাঁড়ি। এইটাই হচ্ছে গ্রন্থকারদের সৌন্দর্যের জায়গা, কারণ পুষ্পিকা পুঁথিতে খুব গুরুত্বপূর্ণ। এখনকার মুদ্রিত বইতে আপনি যদি মুদ্রিত বই পুরোটা পড়েন তাহলে মুদ্রিত বই থেকে কিন্তু আপনি জানতে পারবেন না যে লেখকের সমকালটা কি ছিল, সেটা পুঁথি বলে দেয়। পুঁথির এই পুষ্পিকা অংশের মধ্যে লেখক কোথায় বসে পুঁথি অনুলিখন করছেন, কার পৃষ্ঠপোষকতায় অনুলিখন করছেন, কবে লিখেছেন, কেন লিখেছেন, কিভাবে লিখেছেন, কত টাকা নিয়েছেন এর জন্য, সেই সময় সমাজ, অর্থনীতি, রাজনীতির পরিবেশ কেমন ছিল, সমস্ত কিছু কিন্তু এই পুষ্পিকার মধ্যে বলা থাকে, যেটা আধুনিক মুদ্রণের মধ্যে মিলবে না। আধুনিক যদি আমরা উপন্যাস পড়ি বা আধুনিক যদি আমরা ছোট গল্প পড়ি, কবিতা পড়ি, যাই পড়ুন না কেন, সেখানে লেখকের নাম আছে,
তার মধ্যে থেকে হয়তো আর্থসামাজিক পরিবেশ পরিস্থিতি পাওয়া যাচ্ছে, সেখান থেকে লেখকের জায়গাটা অনুমান করে নেওয়া হচ্ছে, কিন্তু একথা বলা যাবে না লেখক কলকাতায় এই জায়গায় বসেই পুঁথি লিখন করেছেন, কিন্তু পুস্পিকার মধ্যে এটা বলে দেওয়া থাকে। কারণ আদর্শ পুঁথি আর অনুলিখিত পুঁথি এই দুটো জায়গা রয়েছে। আদর্শ পুঁথি মানে হচ্ছে স্বয়ং লেখক যে পুঁথিটা লিখেছেন তাই থেকে পরবর্তীকালে অনুলিপি করা হতো, যারা করতেন তাদের বলা হতো লিপিকর। কারণ তখন তো মুদ্রণ ছিল না, ফলে একটা পুঁথির কপি তৈরি করার জন্য অনুলিখন করতে হতো। এই অনুলিখন করতে গিয়ে কতগুলো সমস্যা তৈরি হতো। কিরকম সমস্যা তৈরি হতো না, প্রথমত হচ্ছে প্রক্ষিপ্ত পাঠ। যারা পুঁথি লিখন করতেন, অনুলিখন করতেন, মূলত লিপিকর ছিলেন, তারা সবসময় যে খুব শিক্ষিত হতেন এমনটা নয়। আবার এটাও ঠিক, অনেকে খুব টাকা পয়সা দিয়ে এই পুঁথিগুলোকে অনুলিখন করাতেন। এবারে যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত তারা পয়সার লোভে, টাকার লোভে এই পুঁথি অনুলিখন করতে আসতেন। কারণ পুঁথি অনুলিখন মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ এবং কি বলবো খ্যাতিমান পেশা ছিল, খুব খ্যাতি ছিল এখানে। ফলে তারা অনুলিখন করতে করতে কোনো জায়গায় করতেন কি, যদি একটু কবিগুণ সম্পন্ন হতেন তাহলে তারা পুঁথির মূল লেখকের লেখা লিখতে লিখতে তার মাঝখানে সকৃত কিছুটা অংশ ঢুকিয়ে দিতেন। তিনি একটু লেখালেখি করতে পারেন বলে কিছু জিনিস তিনি সেখানে ঢুকিয়ে দিলেন, যার ফলে যখন পুঁথি সম্পাদনা করা হয় বা পুঁথি একটা নিয়েই কিন্তু বোঝা যায় না। বিশেষ করে যে পুঁথিগুলো খুব বেশি প্রচলিত আছে, যেমন ধরুন কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণের এখনো পর্যন্ত প্রায় 150-র বেশি পুঁথি পাওয়া গেছে, সংগৃহীত হয়েছে, বিভিন্ন সংরক্ষণশালায় রক্ষিত আছে, কিন্তু এখনো অনেক কৃত্তিবাসী রামায়ণের পুঁথি অনাবিষ্কৃত থেকে গেছে। তার মধ্যে যেগুলো মানুষ বেশি ভালোবাসত, যেমন কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড মানুষের খুব বেশি প্রিয় ছিল। যুদ্ধ বিগ্রহ এগুলো মানুষ খুব ভালোবাসত, অ্যাডভেঞ্চারাস লাইফ, সে তো নিজে যুদ্ধ করতে পারছে না, অথচ এই যুদ্ধের বিবরণগুলো শুনতে তারা খুব ভালোবাসত। যার ফলে কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডের পুঁথির অনুলিখন বা প্রতিলিপি অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এই যে জায়গায় ফলে প্রক্ষিপ্ত পাঠ তৈরি হতো, অর্থাৎ 10 লাইন হয়তো লেখকের মূল পুঁথি থেকে তিনি লিখলেন, পরের 4 লাইন তিনি নিজে ঢুকিয়ে দিলেন, আবার পরের লাইনগুলো তিনি অনুসরণ করলেন। এবার এই যে জায়গাগুলো থেকে প্রক্ষিপ্ত পাঠ তৈরি হলো, ফলে মূল পাঠের সঙ্গে সেখানে একটা সমস্যা তৈরি হতো যে কবি কতটুকু লিখেছেন। এখান থেকে মুদ্রণ ব্যবস্থার জায়গাটা কিন্তু আমাদের অনেকটা নতুন ভাবে ভাবতে শিখিয়েছে। মুদ্রণে লেখা থাকে, আমরা সকলেই জানি যে কপিরাইট, এই যে কপিরাইটের কথাটা, অর্থাৎ লেখকের অনুমতি ছাড়া এই বইয়ের অংশ বিশেষ সম্পূর্ণ এগুলো কোনোভাবেই ছাপা যাবে না। এই যে সর্বসত্ব সংরক্ষিত, হয় তিনি নিজের দ্বারা সংরক্ষণ করবেন অথবা কারুর দ্বারা সংরক্ষণ করাবেন। তাহলে এই যে কপিরাইট, এই কপিরাইটের ব্যাপারটা এসেছে পুঁথির এই সমস্যা থেকে। ফলত এই যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট স্লাইড, স্লাইড চেঞ্জ। পুঁথির পত্রাঙ্ক নির্দেশ। পত্রাঙ্ক, পুঁথি তো কোন কোন পাতা, কতগুলো পাতা, সেগুলো হিসেব রাখতে হবে। ডান দিকে পুঁথির পত্রাঙ্ক দিতে হতো। এখানে দেখুন দুদিকেই রয়েছে, এটা শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীর পুঁথি। ডান দিকে পুঁথির পত্রাঙ্ক নির্দেশ করা হতো। একটা ফোলিওর তো 2টো পেজ, ফুলস্কেপ পেপার যদি আমরা দেখি তাহলে 2টো পেজ। এবার 2 নম্বর যে পাতাটা সেইটায় দাগ নম্বর দেওয়া হতো, ধরুন 1। তাহলে এই যে দ্বিতীয় পাতাটায় লেখা হলো 1, মানে তার আগের যে পৃষ্ঠাটা, ফোলিওর আগের পৃষ্ঠা, সেটাকে আমরা ধরি 1-এর ক। 2টো পাতাতে কিন্তু ফোলিও নম্বর দেওয়া হতো না বা পৃষ্ঠাঙ্ক নির্দেশ করা হতো না। এখানে ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছেন আপনারা, লেখা রয়েছে। আবার অনেকে কি করতেন, যখন পদ লেখা হতো না, সেই পয়ারের পদগুলো পাশে পাশে লিখে দিতেন, ধরুন 84, 86। এর ফলে কি হতো, কাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত যে বিভিন্ন পদ, যতগুলি পদ আছে তার কতগুলি পংক্তি সংখ্যা বা ছত্র সংখ্যা, সেগুলোর একটা স্পষ্ট নির্দেশ পাওয়া যেত। পরের স্লাইড। কালাঙ্ক নির্দেশ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন বই, মুদ্রিত বই আমরা উল্টাই, আখ্যাপত্রের পরের পৃষ্ঠাতেই পরিষ্কার ভাবে লিখে দেওয়া থাকে সংস্করণ এত, প্রথম মুদ্রণ, প্রথম প্রকাশ, সর্বসত্ব সংরক্ষিত, তারপর নাম, ঠিকানা, অক্ষর বিন্যাস, গ্রাফিক্স, এটসেট্রা এটসেট্রা। কিন্তু পুঁথিতে তো তা ছিল না। এই জন্য কালাঙ্ক নির্দেশ করা থাকতো পুষ্পিকা অংশের মধ্যে।
কাল জ্ঞাপনের জন্য শকাব্দ, লক্ষণাব্দ, হিজরি, সংবাদ, মহিষণ উল্লিখিত থাকতো। দু ধরনের রীতি তারা ব্যবহার করতেন। দেখুন লিখেছি আমি, গাণিতিক সংখ্যা ব্যবহারের মাধ্যমে, যথা 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14 শকে হইল সমাপন, শ্রীকৃষ্ণ বিজয়ের পুঁথি এটি। আর দুই হচ্ছে ধাঁধা বা হেঁয়ালির দ্বারা। এক্ষেত্রে যখন সমাধান হতো, দু ধরনের মাপ আমাদের গ্রহণ করতে হয়। এক অঙ্কস্য বামাগতি, অর্থাৎ যে সংখ্যাটা পাওয়া যায় তাকে উল্টে নিতে হবে বাঁদিক থেকে ডান দিক, এবং অঙ্কস্য দক্ষিণাগতি। অঙ্কস্য বামাগতির উদাহরণ দেখুন চণ্ডীমঙ্গল বা সারদা চরিতে দ্বিজ মাধবের লেখা, ইন্দু বিন্দু বাম ধাতা শক নিয়োজিত দ্বিজ মাধব গায় সারদা চরিত। কতকগুলো পদ তিনি বলে দিয়েছেন, ইন্দু বিন্দু বাম ধাতা। এগুলো জানার জন্য একটু শাস্ত্র জ্ঞান বা একটু সংস্কৃত জ্ঞানের প্রয়োজন। ইন্দু মানে কি? চাঁদ। চাঁদ কটা? চাঁদ একটা। বিন্দু মানে কি? শূন্য। বান কটা? পাঁচে পঞ্চবান আমরা পড়েছি। ধাতা মানে বিধাতা, তাহলে এক। তাহলে পাওয়া গেল কত? 1001। এই সংখ্যাটিকে অঙ্কস্য বামাগতি রীতিতে ধরলে হবে 1501 শকাব্দ। এর সঙ্গে 78 যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায়। এই যে 78 যোগ করার একটা ব্যাপার, এগুলো এসেছে খ্রিস্ট জন্মে। সাধারণভাবে তো আমরা জানি যে খ্রিস্ট জন্মের 3 বছর পর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। সাউন্ডটা মিউট হয়ে গেছে। হ্যালো স্যার, সাউন্ডটা উনি বুঝতে পারছেন না। স্যার আপনার সাউন্ডটা শোনা যাচ্ছিল না। হ্যালো, সাউন্ডটা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলছি স্যার, হেডফোনটাকে খুলে ডাইরেক্ট করা যায়? কারণ অনেক সময় হেডফোন থাকলে একটু ডিস্টার্ব করে। মিউটটা একটু অন করে নিন। হ্যালো, হ্যাঁ হয়েছে। স্যার আপনি মোবাইল থেকে কানেক্ট করলে যদি সুবিধা হয় মোবাইলেও কানেক্ট করতে পারেন। স্ক্রিন শেয়ার তো এখান থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম বোধহয় আছে।
স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মোবাইল থেকে কানেক্ট করুন, ভয়েসটাকে মোবাইল থেকে রেখে দিন, তাহলে ডিস্টারবেন্সটা কম আসবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলটাই ঠিক হবে। হ্যাঁ, আমি মোবাইলে ঢুকলাম বাধ্য, এটা করছে কারণ। হ্যাঁ, আপনি ভিডিও আর যাচ্ছে তো? অডিওটা মোবাইলে রাখুন, আর স্ক্রিনটা আপনি ল্যাপটপ থেকে দেখুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এক মিনিট করে, হ্যাঁ, যে জায়গাটা বলছিলাম, তাহলে যে জায়গাটার ক্ষেত্রে আমি ভাবছি বা যে জায়গাটায় থেকে বলতে গিয়ে এই সমস্যা কি হলো, সমস্যাটা, আচ্ছা, এই যে জায়গাটা আমি বললাম যে পুঁথির ক্রমাঙ্ক এবং পুঁথির যে জায়গা এবং সেই জায়গার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, এক হচ্ছে এই যে এবং সঙ্গে সঙ্গে কতগুলো জায়গা আমরা পুঁথিতে পেলাম। এই পুঁথিতে পাওয়ার জায়গাটা কোথায় হচ্ছে না, পুঁথিতে পাওয়ার জায়গাটা হচ্ছে অনেকগুলো জায়গা, খণ্ডিত পুঁথি পাচ্ছি। এর পরের স্লাইডে একটু যাবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। পরের স্লাইডটা আছে, কারণ এখনো ওইখানে আমার যন্ত্রের যন্ত্রণা চলছে। তিনি প্রয়োগ করছিলেন। সাধারণভাবে শেষের সংযুক্ত একটা অংশ যেখানে লিপিকর প্রদত্ত করছেন, এবং এই পুস্পিকাতে পরিষ্কার বলছে, এখন শেষে লিখেছি আমি, পুস্তক অক্ষর দোষ না লিখবে, পূর্বমুখ ভাই পুস্তক পড়বে। পুঁথিকে মনে করতো এমন একটা জায়গা, যে জায়গাটাকে খুব পরিষ্কার ভাবে তারা উত্তর বা পূর্ব মুখে বসে পাঠ করার নিতেন, পাঠ করেন, এবং এই পুঁথিকে এরা খুব গুরুত্ব দিয়ে মানতেন। পরের স্লাইড। পারিভাষিক শব্দ পড়ে যাচ্ছে, আর এক লাইন করে জাস্ট বলছি। আদর্শ পুঁথি, যা কবি নিজে লেখেন। অনুলিখিত পুঁথি, যেটা অনুলিখন করা হয়। অলংকৃত পুঁথি, পুঁথিকে সাজানো হতো বিভিন্নভাবে নকশা দিয়ে। অসম্পূর্ণ পুঁথি, যে পুঁথিটা সবসময় যে সব ফলিও গুলো পাওয়া যাচ্ছে এমনটা নয়, কিছু ফলিও পাওয়া যাচ্ছে না। গ্রন্থচ্ছদ অর্থাৎ লাল সালু, গ্রন্থ কাঠের পাটা, গ্রন্থপুট লাল সালু, গ্রন্থসূত্র আধার, তোলা পাঠ, অর্থাৎ কোনো পাঠ যদি ভুল হয়ে যেত কেটে দিয়ে উপরের মাঝে তারা লিখে দিতেন, যাকে বলা হচ্ছে তোলা পাঠ। পাঠ, যেটা আমি আদর্শ পুঁথি এবং অনুলিখিত পুঁথি বলতে গিয়ে বললাম। লিপিচ্যুতি, লিখতে গিয়ে কিছু কিছু ভুল হতো, সেটি লিপিদিত্ত, দুবার অক্ষর লিখে ফেললে একটি কেটে দেওয়া হতো, লিপিদিত্ত। ভনিতা, শেষে নিজের পরিচয় দিচ্ছেন ভনিতা। আর লিপিকর, যিনি লিপি অনুলিখন করেন। পরের স্লাইড। পুঁথি থেকে মুদ্রণের সূত্রপাত। পরপর কারণগুলো আমি লিখে দিয়েছি। বাংলা সাহিত্যের এক হচ্ছে বিস্তৃতি, দুই সমস্যা হচ্ছে সংস্করণ তৈরি, তিন হচ্ছে পুঁথির যত প্রতিলিপি পাওয়া গেছে সেগুলো একরকম নয়, তার মধ্যে ভিন্নতা আছে। চার হচ্ছে পুঁথির পাঠান্তর ছিল, কারণ সব লিপিকর তো অনুলিখনে দক্ষ নন, ফলে পাঠ ভেদ ঘটত। তারপর হচ্ছে পুঁথি মূলত ধর্মীয় সাহিত্য মূল্য সমন্বিত, কেজ বিষয় পুঁথির প্রতিপাদ্য হতো না। এই সমস্যা থেকে সাধারণভাবে মুদ্রণের সূত্রপাত, বাংলা মুদ্রণের সূত্রপাত খ্রিস্টান মিশনারিদের হাতে। খুব অদ্ভুত ব্যাপার, তাই বাঙালির হাতে এই বাংলা মুদ্রণের সূত্রপাত হয়নি। নেক্সট স্লাইড। মধ্যযুগে বাংলা গদ্যের নিদর্শন একেবারে ছিল না তা নয়, কিছু কিছু গদ্যভাব পাওয়া যায়। দেখুন, শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে তত্ত্ব ব্যাখ্যায় গদ্য ভঙ্গিমার ভাব আছে।
অরসজ্ঞ কাকচুষে জ্ঞান নিম্ব ফলে রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। রামাই পণ্ডিতের শূন্য পুরাণের মধ্যেও গদ্যবন্ধ আছে, দেখুন লেখাটা কিন্তু পয়ারের মতো। হে জয় শঙ্খ হে বিজয় শঙ্খ তুমি শঙ্খ হই এচিয়াই জলে স্নান করেন শ্রী ধর্ম গোসাই। অর্থাৎ হে জয় শঙ্খ হে বিজয় শঙ্খ, তোমরা দুজনের শঙ্খ এটা আমি জানি, চিহ্নিত করি, তোমার জলে স্নান করেন শ্রী ধর্ম গোসাই। অর্থাৎ শঙ্খ জলে স্নান করানোর যে রীতি, সেই অভিষেক রীতিটার কথা বলা হয়েছে। কিছু কিছু বৈষ্ণব সহজিয়া পুঁথিতেও গদ্যবন্ধ আছে, এছাড়া আছে চিঠিপত্র দলিল দস্তাবেজ। এছাড়া কিন্তু কোনো ডিটেল পুঁথি গদ্যে লেখা পাওয়া যায়নি। নেক্সট স্লাইড। প্রথম বর্ণমালা মুদ্রণ আপনারা অনেকেই জানেন। হ্যালহেডের ব্যাকরণ দিয়ে বাংলা প্রথম বই আমরা পাই, কিন্তু হ্যালহেডের ব্যাকরণের যেটা ছিল, দেখুন 1776 খ্রিস্টাব্দে হ্যালহেড অনুদিত আ কোড অফ জেন্টু লজ, সেখানে বাংলা বর্ণমালা একটা প্লেটে মুদ্রিত হয়েছিল। এটা ছিল ব্লক প্রিন্টিং, যার ফলে বইটার মধ্যে যখন ছাপার যে জায়গাটা, এটা যদি আপনারা কপি দেখতে পান তাহলে দেখতে পাবেন, আছে বিভিন্ন লাইব্রেরিতে এটা রক্ষিত আছে, সেখানে ব্লকের যে দাগটা সেটা কিন্তু উল্লিখিত হয়েছে, মানে সেটা বোঝা যাচ্ছে। যুক্তস্বর হিসেবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা রয়েছে, যুক্তস্বর হিসেবে কা কি কু ইত্যাদি মুদ্রিত হয়েছে, খুব লিমিটেড, কিন্তু তারা ভেবেছিলেন। এটাতেই 1778 খ্রিস্টাব্দে হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। পরবর্তীকালে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ সংযোজন, যেটা আমরা বাংলা সাহিত্যের ছেলেমেয়েরা সবাই জানি। নেক্সট স্লাইড। বাংলা মুদ্রণ কেন কিভাবে দিয়ে দিয়েছি পরিষ্কার একটু খেয়াল করুন। দুটো জিনিস এখানে আমি বলবো। প্রথম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে মূলত ইংরেজ কোম্পানির বাণিজ্যিক স্বার্থে দেশীয় ভাষা আয়ত্ত করার জন্য, এর বাইরে কিন্তু সিভিলিয়ানদের ইংরেজি পড়ানোর উদ্দেশ্যে, বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল। এটাকে আমরা অস্বীকার করতে পারি না, কারণ বাঙালি তখন মূলত পুঁথি পাঠ নিয়ে চণ্ডীমণ্ডপে আড্ডা মেরে সময় কাটাতো। সেখান থেকে এই বিষয়টা তাদের মাথার মধ্যে আসে। খেয়াল করুন দুটো কথা। 2 নম্বর পয়েন্টে দেখুন, হেস্টিংস সেখানে যারা কোম্পানির ক্লার্ক ছিলেন, তাদের দেশীয় ভাষার জন্য মাসিক বেতন সে সঙ্গে সঙ্গে 100 টাকা করে ভাতা দিতেন। এর সঙ্গে যুক্ত ছিলেন কারা কারা? ন্যাথানিয়াল ব্রাসিহালেট, চার্লস উইলকিন্স এবং জোনাথন ডানকান। সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর ছাপলেন মুভেবল বেঙ্গলি মেটাল টাইপস। এর আগে ছিল ব্লক প্রিন্টিং, সেগুলো পুরো ব্লকটা তৈরি করে কালি দিয়ে চেপে বসানো হতো। এবারে তারা একটা একটা করে অক্ষর তৈরির চেষ্টা করলেন। ক্রমশ এগোচ্ছে গবেষণা, যাচ্ছে, মেটাল টাইপ এলো। প্রথম ঢালাই অক্ষর তৈরি করেছেন উইলকিন্স। কিরম করে করেছিলেন? পুঁথি যখন প্রথম দিকে লেখবার সময়তে ওই শিলার উপর বা তাম্রপত্রে বা পেতলের পাতের উপর খোদাই করে বা কাষ্ঠাধারে সূচিমুখ লৌহ শলাকার মাধ্যমে লেখা হতো, ঠিক তেমনি শক্ত ইস্পাতের উপর ছেনি দিয়ে কেটে বাংলা হলফ খোদাই করেছিলেন এবং ছাঁচে ফেলে ঢালাই করেছিলেন। পরবর্তীকালে আমরা জানি শ্রীরামপুরের জগন্নাথ কর্মকার, যিনি হরফ তৈরির রূপকার বাঙালি, তিনি তাকে হেল্প করেছিলেন। দেশীয় ভাষার বিভিন্ন হরফ তিনি প্রস্তুত করেন। আবার কর্নওয়ালিসের সময়ে দেখুন, পরে একদম লাস্ট পয়েন্ট, বাধ্যতামূলক দেশীয় ভাষা শিক্ষার জন্য কর্মচারীদের মাসিক 30 টাকা করে দেওয়া হতো। মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হতো এবং পরীক্ষায় যদি সেরকম অগ্রগতি না দেখা যেত তাহলে এই 30 টাকা ভাতা বন্ধ করে দেওয়া হতো। হেস্টিংস 100 টাকা দিতেন, কিন্তু খুব জোরাজুরি সেখানে ছিল না। কিন্তু কর্নওয়ালিসের সময় এই 30 টাকা করে যেমন দেওয়া হচ্ছে, তিনি পরীক্ষা দিচ্ছেন, অগ্রগতি পরীক্ষা করছেন এবং ফেল করলে সঙ্গে সঙ্গে 30 টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। পরের স্লাইডটা, মানে বাংলাকে শেখানোর জন্য নিজের তাগিদে হোক একটা নতুন জায়গা তৈরি করা। প্রথম বাংলা মুদ্রণ প্রতিষ্ঠান জন অ্যান্ড্রুজ, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যিনি প্রথম ছাপাখানার মালিক, যেখান থেকে হ্যালহেডের ব্যাকরণ প্রথম মুদ্রিত হয়। তারপর এখান থেকে কিন্তু আর কোনো বইয়ের উল্লেখ পাওয়া যাচ্ছে না। ইনি মূলত ছিলেন ভ্রাম্যমান পুস্তক ব্যবসায়ী। বই তিনি বিক্রি করতেন এবং ছাপতেন। কিভাবে কি হয়েছিল সেই পরিষ্কার হিসেব বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের হাতে সেভাবে নেই। 4 ধরনের মুদ্রণের উল্লেখ আমি করেছি। প্রথমত হচ্ছে আইনের অনুবাদ, দ্বিতীয়ত হচ্ছে বাংলা ইংরেজি ব্যাকরণ, 3 হচ্ছে অভিধান শব্দকোষ এবং 4 নম্বর হচ্ছে গেজেটে
প্রকাশিত বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি। এই 4 ধরনের গদ্যের নিদর্শন, মুদ্রণের নিদর্শন সর্বপ্রথম আসে। নেক্সট স্লাইড। মুদ্রাক্ষরের বৈশিষ্ট্য দেখুন, বাংলা পুঁথির আদলে তৈরি হয়েছিল, কিন্তু হরফ তৈরিতে সমস্যা থাকার কারণে একটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করা হলো, মান্য বাংলা। যেমন বাংলার তো 5টা উপভাষা আছে, আমরা সব উপভাষায় কিন্তু বই লিখি না, কথা বলি না, আমরা একটা মান্য বাংলা তৈরি করে নিয়েছি। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে মান্য বাংলাটা থেকে আমরা আমাদের ওই জায়গায় পৌঁছতে পারি। এই যে পৌঁছতোর জায়গাটা, সেই পৌঁছানোর জায়গা থেকে আমরা একটা নতুনতর জায়গায় যাচ্ছি। দেখুন, বাংলা হরফের 4টে ধারা। 4টে ধারা বলার আগে যে আকার বড় থেকে ক্রমশ ছোট হলো, ফলে পাতার খরচ কমলো, পাতাতে বেশি অক্ষর ধরানো যেতে আরম্ভ করলো এবং শৈল্পিক উৎকর্ষতা এলো। বাংলা হরফের 4টে বিশেষ ধারা। হ্যালহেডের ব্যাকরণে ব্যবহৃত হরফ, মানে যেটা ছিল ব্লক। 2 এলো ক্যালকাটা গেজেট এবং অনারেবল কোম্পানিজ প্রেসে ব্যবহৃত হরফের ধারা। একটু ছোট হয়েছিল সেখানে, খুব যে ছোট হয়নি এমনটা নয়, এবং সেখানে ঢালাই অক্ষর, কিছুটা ঢালাই আর কিছুটা ব্লক প্রিন্টিং, এই দুটো মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা হতো। পঞ্চানন কর্মকারের তৈরি সরকারি ছাপাখানার জন্য তুলনামূলক ছোট হরফের ধারা। আর 4 হচ্ছে ক্রনিক্যাল প্রেস এবং মিলারের প্রেসের অক্ষর। এই যে এক একটা প্রেসে ছাপা হতো না, এই প্রেসের কিন্তু নিজস্ব 60 তৈরি হতো। যেমন যাত্রা 60 থাকে, যেখানে পরপর পরপর ডায়ালগস গুলো লেখা থাকে, এখানেও ঠিক তেমনি এক একজন এক একটা প্রেস এক একটা অক্ষরের ধারা তৈরি করে দিত এবং সেই অনুযায়ী অক্ষর ছাপতো এবং মুদ্রণ করত। নেক্সট, উইলিয়াম কেরি, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, এনার কথা না বললে চলবে না। প্রথম বাংলা ছাপাইয়ের বিষয়ে যার উৎসাহ ছিল সর্বাধিক। দেখুন, প্রথমেই লিখেছি, বিদেশ থেকে কাঠের মুদ্রণ যন্ত্র কিনেছিলেন 400 টাকা দিয়ে। জীবিকার সন্ধানে মালদার থেকে 30 মাইল দূরে চলে গিয়েছিলেন মদনাবাটিতে, সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওই মুদ্রণ যন্ত্রটা, কিন্তু সেখানে ছাপতে পারেননি। নিয়ে এলেন কখন? শ্রীরামপুরে আসার পর। ওয়ার্ড যখন তাকে ডেকে পাঠালেন, উইলিয়াম ওয়ার্ড 1799-তে শ্রীরামপুরে আসার জন্য, তখন ওই কাঠের মুদ্রণ যন্ত্র সহ এলেন এবং ওই শ্রীরামপুর কলেজ এবং শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের ব্যবস্থাপনায় বাংলা মুদ্রণের কাজ শুরু হলো। এই প্রথম মুদ্রণ একটা জায়গায় পৌঁছলো, পুঁথি থেকে একটা নতুন জায়গায় পরিবর্তিত হলো। নেক্সট স্লাইড। পরবর্তী পদক্ষেপ নিলে শুধু তো তৈরি করলে হবে না, সেটাকে তো ইউজফুল করে তুলতে হবে। এটাই ছিল মিশনারিদের একটা চ্যালেঞ্জের জায়গা। সিভিলিয়ানদের বাংলা পড়ানোর জন্য বাংলা পাঠ্যপুস্তক ছিল না, ফলে তিনি পণ্ডিতদের নিয়োগ করলেন পাঠ্যপুস্তক তৈরির জন্য। পাঠ্যপুস্তকের প্রবর্তনে বাংলা সাহিত্যে আধুনিকতার এবং মুদ্রণের বিশিষ্টতার সূত্রপাত। টেক্সট বই তৈরি করা, যদি একটা টেক্সট তৈরি করা যায়, টেক্সটের সঙ্গে সঙ্গে বিভিন্ন কনটেক্সট একইভাবে আসতে শুরু করবে। এটা খুব স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা যখন হাঁটি, শুধু তো ডান পা ফেলে ফেলে হাঁটবো না, ডানের সঙ্গে বাম সমান ভাবে যাবে এবং শরীরের একটা ছন্দ তৈরি হবে। এটা কেরি বুঝতে পেরেছিলেন। ফলে তিনি যে টেক্সট বই তৈরি করতে গিয়েছিলেন, তার সঙ্গে কনটেক্সচুয়াল হওয়ার জন্যই। এই পর্বের নামগুলো আমি দিয়েছি। আর একটা কথা উল্লেখ করেছি, রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র, বাঙালির রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ, তার সঙ্গে এটা প্রথম ইতিহাস। এই প্রসারিত পথে বাংলা সাহিত্যিকরা শুভাগমন করেছেন। নেক্সট স্লাইড। যেখান থেকে আমি ঋণ নিয়েছি, সেই ঋণ স্বীকারের জন্য এইটুকু অংশ দিয়েছি, যেসব বই থেকে সহযোগিতা নিয়েছি। এই মূলত হচ্ছে একটা সাধারণ পরিক্রমা, পুঁথি থেকে কিভাবে আমাদের বাংলা মুদ্রণ এসেছে। এটুকুই। যন্ত্রের যন্ত্রণার জন্য আমি ক্ষমা প্রার্থী, বা সমস্যার কারণে আমি ক্ষমা প্রার্থী আপনাদের থেকে। যদি এই বক্তব্যের মধ্যে কোথাও কিছু সংযোজন বিয়োজন আপনাদের মনে হয়, আপনারা স্বচ্ছন্দে বলতে পারেন।